জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁপবে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আসিফ ভাইয়ের নির্দেশে। হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। হাসিনা চাইতেছে তার কর্মীদের উস্কায় নামাবে, তারপর তারা রাস্তাঘাটে জনগণের পিটুনি খায় মারা যাবে দু একটা, সেগুলো সে দেখাবে সারা দুনিয়া, দেখো দেখো আমাদের উপরে কি অত্যাচার করছে। এই কাজ করবে। মোদী কইছিল ভারত এমন একটা দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। লোভের রাজনীতি করেন না, স্বার্থপরের রাজনীতি করেন না, দেশটাকে বাঁচান, দেশটাকে বাঁচাইতে হবে। আর দেশটা যদি আপনারা বাঁচাইতে পারেন, শুধু শহীদদের মা বোনের না, পুরা জাতির আপনারা দোয়া পাবেন, পুরা জাতির দোয়া পাবেন। আসসালামু আলাইকুম, এবিসি টাইমে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আগামী 13 নভেম্বর প্রধানমন্ত্রী দেশে আসবে, দেশে হরতাল দিবে এবং বিভিন্ন জায়গায় নানাভাবে গ্যাস বেলুন ছুড়বে এবং নানাভাবে বিশৃঙ্খলা করবে, মানে একটি অস্বাভাবিক একটি পরিবেশ গঠন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচারের রায়, সেটা কিন্তু 13 তারিখে ঘোষণা করা হবে। আর সেই রায়ে বলা হয়েছে যে শেখ হাসিনাকে যদি 1400 বার, একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 1400 বার যদি ফাঁসি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের সাধারণ জনগণের উপর অমানবিকর বিচার করা হবে। একজন মানুষ নর্মালি কি পরিমাণ মেন্টালিটি, কি পরিমাণ ক্রাইম, কি পরিমাণ মানে স্বাধীনতা বিরোধী দ্রোসর হলে যে তাকে 1400 বার ফাঁসি দিলে বাংলাদেশের জনগণের উপরে একটি স্বাভাবিক বিচার বা স্বাভাবিক কেন্দ্রবিন্দু করা যাবে। দর্শক, আপনারা কি মনে করেন যে আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, তাকে 1400 বার ফাঁসি দেওয়া হোক, নাকি 200 বার একটু কমাই দিবেন, অথবা তাকে যাবজ্জীবন দিবেন, অথবা তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবেন? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আপনিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করতে পারেন। চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। আজকে ঢাকার ওই অঞ্চলটা, একটা পুরো অঞ্চল, পুরান ঢাকার পুরো অঞ্চলটা এটা মানে বন্ধ থাকবে, মানুষের পক্ষে চলাচল করা সম্ভব হবে না। একদিকে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, আর একদিকে জামাতের সহ 8 দলের এই আলটিমেটাম। আজকে ঢাকায় মানুষের জন্য বের হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড করা এটা খুবই টাফ হবে, যেখানে জামাত বলছে যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করতে চায় তারা। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা এরকম, বলছে মঙ্গলবার সরকারকে কি বার্তা দেবে জামাত, কি বার্তা দিতে চলেছে। সেখানে বলছে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণার দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ ডেকেছে জামাত ইসলাম। সোমবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, এদিন পুরনো পল্টন এলাকাকে জনসমুদ্রে পরিণত করা হবে। হামিদুর রহমান আজাদ বলেছেন, 5 দফা দাবিতে আগামী মানে পুরনো পল্টনে সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। দেশবাসী ও সরকারকে বার্তা দেবে জামাত সহ 8 দল। গণভোট নিয়ে 2 মেরুতে 2 দল, মানে বিএনপি ভার্সেস জামাত এবং এনসিপি, এরকম অবস্থা। এবং জামাতের নেতৃত্বে এই 8টা দল গত 6 তারিখে তারা এরকম একটা সমাবেশ থেকে মানে আলটিমেটাম দিয়েছিল যে 10 তারিখের মধ্যে যদি তাদের দাবি মানা না হয়, তাহলে 11 তারিখে তাদের ভিন্ন রূপ দেখবে। এই ভিন্ন রূপটা আজকে কি দেখাবে তারা, সেটা একটা বড় প্রশ্ন। আজকে কি এরকম কিছু হবে যে লক্ষাধিক মানুষ নিয়ে তারা যদি যমুনার দিকে অগ্রসর হয়, তাহলে পুলিশের সঙ্গে একটা বাজে কাণ্ড কারখানা তৈরি হবে এবং যমুনাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে হিমশিম খেতে হবে। কারণ লক্ষাধিক মানুষের যে ঢল, সেই ঢল যদি নামে, তাহলে পুলিশের পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেটা নিয়ন্ত্রণ করার জন্য, সেটা যদি রুখে দিতে হয়, তাহলে সেটার জন্য হয়তো সেনাবাহিনীকে বল প্রয়োগ করতে হতে পারে। সেরকম সাংঘর্ষিক পরিস্থিতি কি আমরা দেখতে পাবো, নাকি তারা শান্তিপূর্ণ জনসমাবেশ করে সেখান থেকে একটা নতুন বার্তা দেবে? রাজনীতির পর্দার আড়ালে কি ঘটছে? পর্দার আড়ালের খবর হচ্ছে, সরকার বিভিন্নভাবে এই জামাত এবং বিএনপির সঙ্গে এক ধরনের দর কষাকষি করছে, এক ধরনের সমঝোতার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত, গত রাত পর্যন্ত যে পূর্বাভাস, তাতে দলগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতাই সরকার সমঝোতায় পৌঁছাতে পারেনি। এদিকে উপদেষ্টা রেজওয়ানা তিনি বলেছেন যে সরকার খুব শীঘ্রই গণভোটের ব্যাপারে তার সিদ্ধান্ত
জানিয়ে দেবে। এবং তিনি বলেছেন সরকারের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। সরকারের সিদ্ধান্ত সবাই মানতে বাধ্য নয়, কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, একটা তাৎক্ষণিক সরকার। সেই তাৎক্ষণিক সরকারের এমন কোনো ক্ষমতা নেই যে রাজনৈতিক দলগুলো যারা জনগণের প্রতিনিধিত্ব করে তাদেরকে বাধ্য করবে। যদি রাজনৈতিক দলগুলো সমঝোতায় না আসে তাহলে সরকারের পক্ষে এটা মোকাবেলা করা কঠিন হবে। বিএনপি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে, এবং বিএনপির সাম্প্রতিক অবস্থান যেটা গতকালকেও আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে জুলাই সনদ চ্যাপ্টার ক্লোজড, এই চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে, এখন হচ্ছে নির্বাচন। অর্থাৎ ওই আলোচনা বাদ, এই যা হয়েছে সেগুলো বাদ, এখন একমাত্র মিশন হচ্ছে নির্বাচন। সুতরাং এবং তিনি এটাও বলেছেন যে গণভোট সংবিধানে নেই, সংবিধানে যেটা নেই সেটা নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই। সংসদে যেতে হবে, সংসদে গণভোটের বিধান আগে তৈরি করতে হবে, তারপরে গণভোট হবে, এর আগে নয়। জামাতের পক্ষ থেকে আজকে জামাতের এক নেতা বলেছেন যে গণভোট প্রসঙ্গ আসলেই বিএনপি সংবিধান দেখায়, যদি সংবিধানই দেখান তাহলে আগামী 5 বছর নির্বাচন হবে না। ভয়াবহ একটা কথা বলেছেন কিন্তু সহকারী সেক্রেটারি জেনারেল জামাতের, বলেছেন 5 বছর নির্বাচন হবে না। কিভাবে হবে না? কারণ শেখ হাসিনা সরকার তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, সুতরাং আরও 4 বছর হাতে রয়েছে। এই 4 বছর এই সরকার নির্বাচন দেবে না। হিসাব অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা 29 সালে নির্বাচন হবে, 29 সালের আগে তো নির্বাচন হবে না। তা এই যে ব্যাপারগুলো চলছে, অর্থাৎ জামাত তার সর্বশেষ লাস্ট যে অবস্থান, তাতে সংবিধানে থাকুক না থাকুক, কোনটা সংবিধানে আছে নাই, এটা তারা বিবেচনা করতে চান না। তারা চান তাদের দাবি পূরণ করতে হবে, কিন্তু বিএনপি চাই সংবিধানের বাইরে এক ধাপও তারা দেবে না। আবার এনসিপি থেকে হুঙ্কার যে যদি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান হয় তাহলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে শেখ হাসিনা পালিয়েছে, আশ্রয় তো পেয়েছে ভারতে, তারেক জিয়া কোথায় পালাবেন? এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা এবং শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কথাবার্তাগুলো আমরা শুনছি। আওয়ামী লীগের কর্মসূচি পালন ঠেকানোর জন্য যখন রাশেদ খানরা ধোলাইয়ের ব্যবস্থা করছেন, যে রাস্তায় নামলেই গণধোলাই দেওয়া হবে, ওসমান হাদিরা যখন কোটি কোটি মাস কেটে আওয়ামী লীগকে মারার জন্য রেডি রাখতে বলছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ওই সিদ্ধান্ত, অর্থাৎ যুব সমাজকে অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মুখে পড়েছেন যে বেসরকারি তার নিজের মিলিশিয়া বাহিনী গঠনের চেষ্টা করছেন কিনা। এরকম নানা আলোচনায় যখন পরিবেশ উত্তপ্ত, তখন এই যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে নিশ্চিত বিরোধ, সেই নিশ্চিত বিরোধে একটা শুধুমাত্র ক্লু দিয়ে শেষ করব, সেটা হচ্ছে সম্প্রতি জামাতের তরফ থেকে বলা হয়েছে জামাত বিরোধী দলে যেতে চায় না। এই একটি বাক্য দিয়ে আমার মনে হয় যে সমস্ত সমাধানের পথটা জামাত ইঙ্গিতপূর্ণভাবে বলে দিয়েছে। সেই বলে দেওয়াটা কি? আগামী সংসদ হবে সর্বদলীয় সংসদ, এটাই জামাত চায় শেষ পর্যন্ত। জামাত চায় বিএনপি ক্ষমতায় গেলেও তারা যেন জামাতকে নিয়ে এবং সব দলকে নিয়ে সরকার গঠন করে, এবং সরকারের অংশ যেন তারা হয়, মন্ত্রী হয়, এমপি তো হবেই, মন্ত্রী হয় এবং সরকারের মধ্যে থাকে। এই সরকারে অর্থাৎ জুলাই আন্দোলনের পক্ষে যারা ভূমিকা পালন করেছেন তারা কেউ বিরোধী দল হবে না, তারা সবাই সরকারি দল হবে, এবং সরকারি দল হয়ে যত ধরনের সুযোগ সুবিধা দরকার সেই সুযোগ সুবিধাগুলো তারা গ্রহণ করবে, ভোগ করবে, উপভোগ করবে। এই ব্যাপারগুলো জামাতের সাম্প্রতিক এই উক্তিটাই বলে দেয় যে সমাধানের জায়গাটা কোথায়। সমাধানের জায়গাটা এখন বিএনপির হাতে। বিএনপিকে রাজি হতে হবে যে তারা জামাতকে সহ, এনসিপিকে সহ সরকার গঠন করবে, তাদেরকে মন্ত্রিত্ব দেবে, সরকারের একটা অংশীদার বানাবে। তবেই এইসব সমস্ত দাবি দেওয়া সব কিছু বাদ চলে যাবে, ডাইরেক্ট নির্বাচন হবে, গণভোটও প্রয়োজন হবে না। আমার মনে হয় সেটাই শেষ পর্যন্ত এই দলগুলোর শেষ তত্ত্ব, এবং এই তথ্যে বিএনপি রাজি হবে কিনা, সরকার বিএনপি এবং জামাতকে এক জায়গায় আনতে পারবে কিনা, সেটাই এখন দেখার ব্যাপার। এই সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ। সোশ্যাল মিডিয়া না থাকলে তো আমরা অন্ধকার জগতে থাকতাম, তাই না ভাই? যাই হোক, দেখেন আসি 10 নম্বর আসনে, ধানমন্ডি 10। এই আসনটা কিন্তু মারাত্মক, মারাত্মক। এর আগে আসলে এমন মানুষও ছিল, সমকামী ছিল একজন এর আগে। যাই হোক, এখন এই আসন নিয়ে অনেক রকম বিতর্ক শোনা যাচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই আসনে আসতেছে, এটা শোনা যাচ্ছে, কারণ উনি উনার ওই মুরাদনগরে যাচ্ছেন না। যেহেতু ওখানে যাবেন না, ভোটটা কেন নষ্ট করবে, তাই তিনি এই ঢাকাতে ভোটার হইলেন। কিন্তু উনি বোধহয় থাকেন এই তেজগাঁও সাইডে, তাহলে ধানমন্ডিতে কিভাবে গেল? নিশ্চয়ই ওইখানেও একটা বাসা ভাড়া নিয়ে নিবে।
আর উনি কিছুদিন আগে বলছিল যে নির্বাচন করা সহজ ব্যাপার না, নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে। হ্যাঁ, আমার মনে হয় 10 কোটি না 20 কোটি এরকম একটা ইশারা দিছিল, মানে কোটি কোটি টাকা লাগে। তার মানে এখন তো প্রশ্ন করাই যায়, কোটি কোটি টাকা কি পেয়ে গেছেন? নির্বাচন করবেন শোনা যাচ্ছে। হ্যাঁ, উনি বলছে আমি নির্বাচন করব কি করব না এটা বলে নাই, কিন্তু উনি ইঙ্গিত দিছে। আর এটা আলোচনায় কেন জানেন? এই ধানমন্ডি আসনে মানে 10 আসনে এখনো কাউকে দেওয়া হয় নাই, এই বড় দল থেকে মানে বিএনপি থেকে দেওয়া হয় নাই, এই জন্যই কিন্তু আলোচনাটা। কিন্তু ওইখানে তো একজন আছে, ধানমন্ডিবাসী সবাই জানে, আমার বোন ওইখানে বসবাস করে, আমার যাওয়া আসা আছে। সবাই কি আশা করে জানেন? ওইখানে একজন তো আছে ওনাদের নেতা, ব্যারিস্টার অসীম। হ্যাঁ ভাই, উনি অনেক কাজ করছে এবং এই টক শোতে বলেন, মাঠে বলেন, কোথায় না ছিল, গত 16 বছরও ছিল এবং এই গত 15 মাসেও ভাই উনি এই টক শোতে এবং বিভিন্ন অনুষ্ঠানে রাস্তায় নাইমা নিজের জানান দিছে, বিএনপির পক্ষে লইরা গেছে এবং নিজেকে শহীদ জিয়াউর রহমানের সৈনিক বইলা উনি বারবার দাবি করে। তাহলে ওই মানুষটাকে কেন দেওয়া হইল না? আরো একজন আছে ওইখানে, আমি ওনাকে ঠিক মতো চিনি না, যাই হোক ওনাকে চিনি যার জন্য ওনার কথা বললাম। ব্যারিস্টার অসীম সাহেবকে আমি সামনাসামনি কোনোদিন দেখিও নাই, পরিচয় নাই, শুধু ন্যায়ের পক্ষে কথা বললাম, কারণ আমি ওনাকে মাঠে কাজ করতে দেখছি। আবার দেখেন, রাজনীতির শেষ কথা নাই। এখন এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি কি আসবেন কি আসবেন না, সময়ের অপেক্ষা, আমরা দেখতে থাকি। উনি যদি ধানমন্ডি 10 আসনে দাঁড়ায় যায়, অসীম সাহেবের কর্মীরা ওনার পিছনে হাঁটবে কিনা দেখার অপেক্ষা রইলাম। আরেকটা বিষয় দেখার অপেক্ষায় কোথায় জানেন? এই উত্তরার দিকে একবার নজর দেন, ওইখানে তো বিশাল ঘটনা ঘটছে। মুগ্ধের ভাই ওইখানে দাঁড়ায় গেছে, আহারে মুগ্ধ পানি লাগবে পানি। সেই মুগ্ধের ভাই ওইখানে দাঁড়াইবার পর অনেক খুশি হয়েছিলাম, কিন্তু ওনার বয়ান দেখা হায় হায়, ওই যে বলে না সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, ওনার মুখের কথা শুনা কি বুঝলাম, আমি তো ভাই অবাক হয়ে গেলাম। কোন রকম প্রশিক্ষণ ছাড়া কেন তাকে মাঠে ছাড়লেন? এই তো কিছুই জানে না। হায় হায়, ও কি বলে আপনারাই শুনেন। আমাদেরকে আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া, কিন্তু যাকে নিয়ে আসলেন সে কি রাজনীতি বুঝে? বুঝে না। আপনারা নিজেরা এর মধ্যে প্রমাণ পেয়ে গেছেন। আমি শ্রদ্ধা রাইখা বলতেছি, শহীদের ভাই ঠিকই আছে, ওনাকে দেওয়ার কারণ কি জানেন? যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছি এবং শহীদের ভাইকেও আমরা আমাদের একটা আসন ছেড়ে দিছি। হ্যাঁ, তাকে মনে হয় উত্তরা থেকে দিছে, কিন্তু তার কথাবার্তায় তো বোঝা যায় মনে হয় উনি অন্য কোনো গোডাউনের মাল। হ্যাঁ, এই গোডাউনের মাল না, কারণ উনি কথা বলতে যায়া শেখ খালেদা বইলা ফালাইতেছিল, তারপর পাশের থেকে একজন বলল যে না, তারপরে শুদ্ধভাবে আবার বলল। এই অবস্থা যদি হয়, ঢাকার একটি আসন তার হাতে তুলে দেওয়া যায় না ভাই, তার হাতে তুলে দেওয়া যায় না। ঠিক তেমনি ঢাকার 10 আসনটাও আসিফ মাহমুদের জন্য খালি রাখা ঠিক হয় নাই, যদি গুজব সত্যি হয়ে থাকে। আর আসিফ মাহমুদ সজীব ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে 10 আসনে যখন নির্বাচন করতে আসবে, তখন তাকে প্রশ্ন করা হবে, আপনি কি টাকা পেয়ে গেছেন, নাকি সেদিন ওই বক্তব্য রাখছিলেন মানে কোটি কোটি টাকা লাগে, ওইটা দিয়ে কি বুঝাই দিছিলেন যে যার যার দরকার আমাকে তারা টাকা দাও, আমাকে যার যার দরকার, মানে নিজেকে কি নিলামে উঠাইলেন সেদিন? যাই হোক, এগুলা তো করলাম ভাই বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে গেলে ভাই ঘন্টা খানিক লাগবে, তাও শেষ হবে না। বর্তমান যে অবস্থা, নিজেরা যেভাবে লেগে গেছে, যেভাবে ওইটা দিয়ে শুরু করছে, কারণ কি জানেন? নিজেরা নিজেদেরকে কেন মারতেছে, এর পিছনে কারণ কি? কারণ খুঁজলেই পাবেন। যে মরতেছে সেও বহুত বড় ক্রিমিনাল ভাই, খুঁজলে পাইবেন সেও ভাই 10-12টা মার্ডার কেসের আসামি। তার মানে কি খুনিকে মারতেছে, রিভেঞ্জ নিতেছে, প্রতিশোধ নিতেছে। আর এই দৃশ্যগুলা শুধু কি আমরাই দেখতেছি? দেশের পুলিশ প্রধান দেখতেছে না, র্যাবের প্রধান দেখতেছে না, বিমান বাহিনীর প্রধান দেখতেছে না, আর্মি বাহিনীর প্রধান দেখতেছে না, বিজিবি দেখতেছে না, দেশের প্রশাসন দেখতেছে না, সবাই দেখতেছে, কিন্তু কেউ কিছু করতে পারতেছে না। এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে অলরেডি চলে আসছে। আর এই চিন্তা থেকে বড় প্রশ্ন চলে আসে, কিভাবে নির্বাচন হবে? যার জন্য দেখবেন সবাই একই আলোচনা করে কিভাবে নির্বাচন হবে। কেউ বিশ্বাসই করতে চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আমি বিশ্বাস করি 100-তে 100 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আরো কি বিশ্বাস করি জানেন?
জুলাই সনদপত্রের ঘোষণা হবে, আইনি বৈধতা পাবে। আরো কি বিশ্বাস করি জানেন? আমাদের সংবিধান রদ বদল হবে। আরো কি বিশ্বাস করি জানেন? নতুন একটা ইতিহাস রচনা হইতে যাচ্ছে। নতুন এই ইতিহাসের পাতায় কার নাম লেখা থাকবে, কে বাজি মারলো, খেয়াল করে দেখেন। নতুন বাংলাদেশ তো হবেই, না হইয়া কোনো উপায় নাই। আপনারা সবকিছুতে যারা না না বলেন, এই না শব্দটা কাকে মানায় জানেন? মেয়েদেরকে মানায়। খেয়াল করে দেখবেন, মেয়েরা সবকিছুতেই, প্রায় সবকিছুতেই না 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 বলবেই না। আর আপনারা শুধু নাই বলে যাচ্ছেন। এই আমরা ছুপ্পু সাহেবকে সরাবো না, এই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবো না, এই আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করব না, এই আমরা জুলাই সনদপত্র আনবো না, আমরা একটা গণভোট করতে চাই না না না। কেন না? বারবার নাতে নেগেটিভ একটা জিনিস প্রচার হয়ে যাচ্ছে, এবং সেই সুযোগটাই কিন্তু বর্তমান সরকার কইরা দিতেছে এবং সবাই কইরা দিতেছে, যার জন্য ছাড় দিয়ে রাখছে। ওই যে বড় মাছ আটকাইবার জন্য যেভাবে বড়শিতে ছাড়তে থাকে না, ওইভাবে ছাড়তেছে। আর এই সোশ্যাল মিডিয়া এগুলা প্রচার হইতেছে। আগামীতে কিভাবে প্রচার হবে আরো দেখবেন। অতীতের অনেক ঘটনা খুঁজা বাই করে রেডি করতেছে, সব প্রচার করতে থাকবে, তুইলা ধরবে। কারণ আপনারা অতীতে কিভাবে দেশ চালাইছেন সেটাও তুইলা ধরবে। গত 54 বছরের ইতিহাস এই সোশ্যাল মিডিয়ায় অলরেডি প্রচার আরম্ভ হয়ে গেছে, আরো প্রচার হবে। ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যেই দেশ যাচ্ছে। আর ডক্টর ইউনূস স্যার বাজিমাত করতে যাচ্ছে। হ্যাঁ ভাই, বাজিমাত করতে যাচ্ছে। কিরকম বাজিমাত? এই যে নতুন বাংলাদেশের ঘোষণাটা উনি যখন দিয়ে দিবে শহীদ মিনার থেকে, তার মানে কি ইতিহাসের পাতায় তো উনার নাম লেখা হয়ে গেল, বাংলাদেশ 2। হ্যাঁ, এই যে বাংলাদেশ নতুন ভাবে আবার জন্ম নিল, বা বাংলাদেশকে যে আমরা রক্ষা করতে পারলাম, যে বাংলাদেশকে গিলা ফেলাইছিল, সেখান থেকে তো ভাই টাইনা বাইর করতে পারছি এই 5ই আগস্টে। আর সেই ঘোষণাটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মুখ দিয়ে আসে, সেটা কি ইতিহাসের পাতায় লেখা থাকবে না? আজ থেকে 100 বছর পরে নেক্সট জেনারেশন এটা পড়বে না, এই ইতিহাস পড়বে। আর এই ইতিহাস শুধু ঘোষণা দিয়ে রুখবে না ভাই, বইপত্রে চলে আসবে, জাদুঘরে চলে আসবে, কে কি কথা বলছিলেন এই গত 15 মাসে সমস্ত কিছুর রেকর্ড এই জাদুঘরে চলে আসবে। কেউ রুখতে পারবেন না। ডক্টর ইউনূস স্যার আপনাদেরকে একটা সমঝোতায় আসতে বলছিল, কিন্তু আপনারা আসেন নাই। জামাত ইসলাম ফোন দিছে যে আসেন কথা বলি, কিন্তু এই ফোনটা দেওয়া হয়েছে কি জানেন? একটা রাজনীতি, একটা প্যাচে ফালানো। কারণ কি জানেন? এর আগেই তো তাহের সাহেব বইলা ফালাইছে, আঙুল বাঁকা কইরা ঘি আনবই, মানে আমার ঘি লাগবেই, আর নো হাঙ্কি পাঙ্কি কইয়া আপনি যদি ফোন দেন আর ওনারা যদি আসে, তাহলে ওনারা ছোট হয়ে যাবে না? মানুষে কি বলবো? দেখছ কিভাবে ভয় দেখায় আনলো। এই জন্যই ওনারা আসে নাই। আসলে ওই যে শিশির মনির সাহেব একটা কথা বলছে, এই কথাটাকে মূল্য দিতে হবে। একটু ভাবলেই বাইর করতে পারবেন। এটা আসলে ইগো প্রবলেম। ভিডিওটা শেষ করার আগে শুধু বলবো, রাজনীতির শেষ কথা নাই বইলা সবকিছু থেকেই আপনারা একটা গ্রিন সার্টিফিকেট পাওয়া যান, ওকে, নো প্রবলেম। কিন্তু লোভের রাজনীতি বন্ধ করতে হবে, স্বার্থপরের রাজনীতি বন্ধ করতে হবে। লোভ বড়ই খারাপ জিনিস। লোভের পাত্র কোনোদিনই ভরতে পারবেন না। এক রাজার গল্প বলি। ওই রাজার সামনে এক ফকির আইসা দাঁড়ায়। রাজা তখন খুব অহংকার নিয়ে বলে, কি চাস তুই বল, তুই যা চাইবি আমি তাই দেবো। ওই ফকির করলো কি জানেন? তার কাছে একটা ছোট্ট বাটি ছিল, ওই বাটিটা রাজার সামনে রাখছে। রাইখা বলতেছে, রাজা মহাশয় আপনি আমার এই ছোট্ট বাটিটা ভইরা দেন। রাজা তখন তার গলা থেকে ওই যে মুক্তার হারটা আর গয়নাগাটি থাকে না রাজাদের গলায়, ওগুলা সব খুইলা এতগুলা ওই বাটিতে রাখছে। বাটিতে রাখার পরই বাটিটা একটু বড় হয়ে গেল, মানে যে পাত্রে সে রাখছে ওই পাত্রটা বড় হয়ে গেল। অর্থাৎ রাজা যা কিছু দিছিল ওগুলো এক কোনায় পড়ে রইল। বাটিটা তো একটু বড়, অটোমেটিক বড় হয়ে গেছে। এখন রাজা দেখলো তার প্রেস্টিজের ব্যাপার, সে বলতেছে, এই উজির মন্ত্রী তোমরা সবাই তোমাদের গলা থেকে সোনা দানা যা আছে খুইলা এখানে রাখো, হাতের আংটি সুদ্ধা রাখো। এবং সবাই তাই করলো। ওটা রাখার পরে আবার পাত্রটা বড় হয়ে গেল। রাজার তো এবার সম্মানের ব্যাপার, রাজা কথা দিছে তার ওই পাত্রটা, ওই বাটিটা ভইরা দিবে। রাজা তখন আদেশ করলো সিপাহীকে, খাজাঞ্চি খানা থেকে যত ধন দৌলত আছে সবাই না ঢাইলা দাও। তাই করা হলো, সবাই ওই খাজাঞ্চি খানার যত ধন দৌলত সব আইনা ঢাইলা দিল। সঙ্গে সঙ্গে পাত্রটা আরেকটু বড় হয়ে গেল। তার মানে ভরলো না। রাজা তো ভাই বুঝছেন, মান ইজ্জত চলে যায়। কিন্তু রাজা ছিল খুব বিবেকবান। সে বলল, এই ফকির আমি ক্ষমা চাই, তোমার ওই পাত্রটা আমি ভরতে পারবো না। তখন ফকির যে জবাবটা দিছিল না ভাই,
ওই জবাব শুনা সবাই জবান বন্ধ হয়ে গেছিল। ফকির বলছিল এইটা আমার লোভের পাত্র, হ্যাঁ ভাই এটা আমার লোভের পাত্র, খায়েশের পাত্র। এই পাত্র শুধু ভরতে পারে একমাত্র কবরের মাটি। কবরের মাটি ছাড়া লোভের পাত্র, খায়েশের পাত্র কোনোদিনই ভরে না। তাই বলবো কেউ লোভের রাজনীতি করেন না, স্বার্থপরের রাজনীতি করেন না, দেশটাকে বাঁচান, দেশটাকে বাঁচাইতে হবে। আর দেশটা যদি আপনারা বাঁচাইতে পারেন, শুধু শহীদদের মা বোনের না, পুরা জাতির আপনারা দোয়া পাবেন, পুরা জাতির দোয়া পাবেন। আসেন সবার জন্য সবাই দোয়া করি। আল্লাহ হাফেজ।